রাত তখন 1:17। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। প্রথমে আমি বুঝতে পারিনি কেন ঘুম ভাঙলো, আর তারপর শুনলাম একটা মেয়ের কান্না। আমাদের বাড়ির পেছনে একটা পুরনো বাঁশঝড় আছে, আর গ্রামে সে জায়গা নিয়ে নানান কথা শোনা যায়, কিন্তু কেউ সরাসরি কিছু বলে না। আমার ছোট বোন তানিয়া বিছানায় ঘুমাচ্ছিল, হঠাৎ উঠে ফিসফিস করে বলল, দাদা, তুমি শুনছো? আমি চুপ করে কান পেতে রইলাম। আবার সেই শব্দ। কাঁদছে আর বলছে, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আমার বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি সাহস করে জানলার কাছে গেলাম। দেখলাম বাইরে হালকা চাঁদের আলো, বাঁশগুলো দুলছে, কিন্তু কোনো বাতাস নেই। হঠাৎ মনে হলো কেউ আমার বাড়ির দিকেই তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম। পরদিন সকালে মাকে সব বললাম। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আস্তে আস্তে করে বললেন, রাতে কেউ ডাকলে সাড়া দিবি না, জানলা খুলবি না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন মা? মা আর কিছুই বললেন না, কিন্তু বিকেলে পাশের বাড়ির লালু কাকার কাছে শুনলাম সে বলল, "এ- এ- 3 বছর আগে নাকি ওই বাঁশঝড়ের এক তরুণীর লাশ পাওয়া গিয়েছিল। শহর থেকে বিয়ে হয়ে এসেছিল সে, সংসারে অশান্তি ছিল, হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর বাঁশঝড়ের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। কেউ বলেছিল আত্মহত্যা, আর কেউ বলেছিল হত্যা। আর তারপর থেকেই মাঝরাতে কান্নার শব্দ শোনা যায়। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন রাত 2:30 এইবার শুধু কান্না নয়, আমার নাম ধরেও ডাকছিল। সুজয়, এই সুজয়, সুজয়, এই সুজয়। আমি বিছানায় উঠে বসলাম, আমার শরীর কাঁপছে। আবার সে ডাক। সুজয়, এই সুজয়, দরজা খোল। সুজয়, দরজা খোল। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, মনে হচ্ছিল দরজা খুলতেই হবে। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটলাম, হাত বাড়িয়ে ছিটকিনি ধরেছি, আর হঠাৎ পেছন থেকে তানিয়া আমার হাত চেপে ধরলো। তার চোখ দুটো যেন খোলা, কিন্তু চোখ দুটো তার অদ্ভুত। সে ফিসফিস করে আমাকে বলল, বাইরে যেও না দাদা, বাইরে যেও না, ওরা মানুষ না। ঠিক তখনই দরজায় ধাক্কা। দরজা কাঁপছে, কান্না থেমে গেছে। এবার শোনা যাচ্ছে শুকনো ভাঙা এক হাসি। আমি পিছিয়ে এলাম। হঠাৎ সব নিস্তব্ধ, আর পরের রাতেই সব কিছু বদলে গেল। সেদিন আমরা সবাই একসাথে ঘরে ঘুমালাম। রাত তখন 2:27। হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল। আমরা দেখলাম ওর পা দুটো বিছানা থেকে নিচের দিকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কেউ নেই। আমি আর বাবা ওকে শক্ত করে ধরে আছি। মনে হচ্ছে অদৃশ্য কেউ ওকে টানছে। তানিয়া খুব কাঁদছে আর বলছে, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। ও আমাকে ডাকছে গো বাবা, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আর দরজা নিজে থেকেই খুলে গেল। তানিয়া ধীরে ধীরে বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো, যেন নিজের ইচ্ছায় নয়, কেউ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা সবাই ওর পেছন পেছন দৌড়লাম। চাঁদের আলোয় বাঁশঝড় স্পষ্ট দেখা যাচ্ছে।
কিন্তু তানিয়া সেখানে গিয়ে থেমে গেল। তারপর খুব ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। ওর চোখ পুরো সাদা, আর ওর গলা দিয়ে বের হলো অন্য এক কণ্ঠ। ওকে আমি নিয়ে যাব, একে আমার চাই। তখন ঠিক বাঁশঝোড়ের ভেতর থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে এলো। চুলগুলো এলোমেলো, তার দেখে যেন মনে হলো নরপিশাচ। পা দুটো মাটির উপরেই ভাসছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ছায়াটা তানিয়ার পেছনে এসে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ওর শরীরের ভেতরে ঢুকে গেল। তানিয়া মাটিতে লুটিয়ে পড়ল। সব শান্ত, সব চুপচাপ। তারপর আমরা ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, মেয়েটা শক হয়ে গেছে। কিন্তু আমি জানি এটা শুধু শক ছিল না। এই ঘটনার পর তানিয়া বদলে গেছে। সে এখন চুপচাপ থাকে, মাঝে মাঝে একা একা কথা বলে, কখনো আবার হেসে ওঠে। কেমন যেন সে পাগলির মতো আচরণ করে। একদিন আমি জিজ্ঞাসা করলাম, তুই কি কিছু দেখেছিস? সে শান্তভাবে বলল, এ এখন এই ঘরে থাকবে। আমার গলা শুকিয়ে গেল। তানিয়া আঙুল তুলে দেখালো আমার পেছনে। আমি ঘুরে তাকালাম। আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? তানিয়া আঙুল তুলে দেখালো আমার পেছনে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু সেদিন রাতে আয়নায় যা দেখেছি, আমার পেছনে দাঁড়িয়ে ছিল এক মহিলা। তার চোখ ফাঁকা, গলায় কালো দাগ। সে ধীরে ধীরে হাসলো আর আয়নার ভেতর থেকে ঠোঁট নাড়িয়ে বলল, পরের জন্মে তুই। তারপর থেকে আমি আর আয়নার সামনে দাঁড়াই না। রাতে কেউ ডাকলে সাড়া দিই না। আর বাঁশঝড়, আমরা সেটাকেও কেটে ফেলেছি। কিন্তু অদ্ভুত বিষয়, বাঁশঝড় আর নেই। তবুও প্রতি রাতে একটা 17 মিনিটে আমার দরজায় ধপ ধপ শব্দ, আর খুব আস্তে করে একটা মেয়ের কান্না ভেসে আসে। বন্ধুরা, গল্পটি এখানে শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম ধরনের হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প পেতে এবং সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইখানে শোনানো হয় রিয়েল ভিলেজ স্টোরি।